দার্শনিক চিন্তা পড়াশোনার বিষয় হওয়ার আগে এটা জীবনযাপনের একটা ধরন ছিল। বইয়ের তাক আর লেকচারের ক্যাটাগরির আগেই এটা ছিল জীবনের ঝামেলা সামলানোর একটা গাইড। কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে ভাবতে হয়, কিভাবে জীবনের বিশৃঙ্খলার মুখোমুখি হতে হয়। স্টোয়িক অনুশীলনের মূল কথা একটা সহজ কিন্তু কঠিন সত্য: তোমার জীবন গড়ে ওঠে তোমার প্রতিক্রিয়ার উপর। পৃথিবীর ঝড় আসবেই, হারানো, বিশ্বাসঘাতকতা, চাপ, প্রলোভন, ক্লান্তি, এসব কিছুই নতুন নয়। প্রতিটি প্রজন্ম এগুলো মোকাবিলা করেছে। পার্থক্যটা হল তুমি সেগুলোকে কিভাবে মোকাবিলা করো। ভালো জীবনের চাবিকাঠি 4টা কথা আছে। এগুলো প্রাচীন, শক্তিশালী আর খুবই সহজ। প্রতিদিন সকালে এগুলো বলো। যখন দ্বিধাগ্রস্ত হও তখন বলো। কাজ করার আগে বলো। ভাবনা চিন্তার সময় বলো। এগুলো হল সাহস, জ্ঞান, শৃঙ্খলা, ন্যায় বিচার। এগুলো স্টোয়িক দার্শনের 4টা প্রধান গুণ। মার্কাস অরিয়েলিয়াস এগুলো মেনে চলতেন। সেনিকা এগুলো লিখেছিলেন। এপিকটেটাস এগুলো শেখাতেন। জীবনের প্রতিটি মুহূর্ত হল এই মূলনীতিগুলোর কাছে ফিরে যাওয়ার সুযোগ। প্রতিটি সংঘর্ষ, প্রতিটি লক্ষ্য, প্রতিটি ব্যর্থতা আমাদের এক বা একাধিক গুণাবলীর পরীক্ষাই বটে। স্টোয়িকরা অনেক নিয়মের তালিকা দিত না। তারা আমাদের শুধু মূলনীতি দিল। তারা বিশ্বাস করত, যদি আমরা এই 4টি মূলনীতির ওপর চলি, তাহলে আমরা সঠিকভাবে জীবনযাপন করব। এই শব্দগুলো তোমার দিনগুলো আর সিদ্ধান্তের রূপরেখা গঠন করে। যখন তুমি ভয়ে ভীত, তখন এগুলো তোমাকে বলে কি করতে হবে। যখন পৃথিবী অন্যায় মনে হয়, তখন এগুলো তোমাকে পথ দেখায়। যখন তুমি দুর্বল অনুভব করো, তখন এগুলো তোমাকে সাহায্য করে। এগুলো তোমাকে ঠিক কি সঠিক তা স্মরণ করিয়ে দেয়। এই 4টি শব্দ কোনো মন্ত্র নয়, এগুলো একটি মানদণ্ড। আর আজকাল এগুলো আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। আগামী অধ্যায়গুলো কোনো তত্ত্ব নয়, এগুলো বাস্তব অভিজ্ঞতা। এগুলো ওইসব মানুষের লেখা থেকে এসেছে যারা সম্রাটদের নির্বাসনে, দারিদ্র্যে, যুদ্ধে জীবনযাপন করেছিল। যা বেঁচে আছে তা হলো যেটা কাজ করেছে। যা রয়ে গেছে তা হলো যা তাদের জীবনকে সততার সঙ্গে বহন করতে সাহায্য করেছে। এই ভিডিও তোমাকে সান্ত্বনা দিতে নয়, এটা তোমাকে স্পষ্টতা দিতে এসেছে। স্টোইসিজমে তুমি পালানোর পথ পাবে না। তুমি পাবে ধৈর্য, তুমি পাবে সত্য, আর তুমি পাবে 4টি শব্দ যা বুঝতে পারলে আর জীবনে মানলে তুমি নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারবে। তুমি সারা বিশ্বের মুখোমুখি হও। চল এই 4টা শব্দের প্রতিটা অর্থ আর কিভাবে এগুলো মিলে সেই মানুষটাকে বদলে দেয় যিনি এগুলো বলার সিদ্ধান্ত নেন আর জীবনে প্রয়োগ করেন, সেটা দেখি। প্রথম অধ্যায়: সাহস, কাজ করার শক্তি। সাহসই প্রথম গুণ, কারণ সাহস ছাড়া অন্য গুণগুলো কোনো কাজের নয়। সাহস না হলে ন্যায় বিচার হয় না। সাহস না হলে শৃঙ্খলা মুছে যায়। সাহস না হলে জ্ঞান কাজে লাগে না। সাহসই হচ্ছে ভিত্তি। এটা সেই ক্ষমতা যা ভয়, ঝুঁকি, কষ্ট বা অনিশ্চয়তার মুখোমুখি হবার জন্য দরকার। সাহস মানে কাজ করা। ভয়ে ভরা অবস্থা। স্টোয়িকরা ভয়কে একটা ভুল ধারণা মনে করতেন। ভয় সবসময় শারীরিক বিপদ থেকে আসে না। অনেক সময় এটা কল্পিত ফলাফলের ওপর ভিত্তি করে তৈরি হয়। ভয় আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে, সাধারণ পরিস্থিতিকেই বড়সড় হুমকি মনে করায়, ছোটখাটো অস্বস্তিকেই অসহনীয় ফলাফলে পরিণত করে, ভবিষ্যৎকে এমন এক ধাঁচে গড়ে তোলে যেখানে একটার পর একটা বিপর্যয় দেখা দেয়, যা হয়তো কখনোই ঘটবে না। স্টোয়িকরা এই ভুল ধারণা ঠিক করার জন্য কাজ করতেন। তারা জানতেন অধিকাংশ ভয় পৃথিবী থেকে আসে না, বরং মনের পৃথিবীকে কিভাবে বোঝে তার উপর নির্ভর করে। ভয় প্রত্যাখ্যানকেও বড় করে দেখায়। ধ্বংসের মতো। এটা অচেনাদের মতামতকে ভারী শৃঙ্খলে পরিণত করে, ব্যর্থতাকে অতিরঞ্জিত করে শেষ ধস হিসেবে দেখায়। স্টোয়িকরা বুঝতে পেরেছিল, ভয় যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা সঠিক কাজ থামিয়ে দিতে পারে, সেটা সত্যকে চুপ করিয়ে দিতে পারে, সেটা অগ্রগতি বন্ধ করে দিতে পারে। ভয়কে পরাজিত করার উপায় হল সেটাকে স্পষ্টভাবে দেখা। এজন্য স্টোয়িকরা নিজেদের শিখিয়েছিল তীক্ষ্ণ প্রশ্ন জিজ্ঞেস করতে। আসল হুমকি কি? সত্য তথ্য কি? আসলে কি ঘটতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারা ভয়কে তার আসল মাপে নিয়ে আসত। অ্যাগ্রিনাস একজন স্টোয়িক, যা ছিল সহিংসতা আর দুর্নীতির সময়ের একজন। এই মানসিকতার একটা উদাহরণ। যখন অন্যরা চাপের কাছে মাথা নেড়ে নিজেকে নিরাপদ রাখতে চুপ থাকল,
সে তা করেনি। সে নীতির প্রতি সত্য ছিল, অশালীন জমায়েতে যায়নি, ক্ষমতাধরদের চাটুকারি করতে রাজি হয়নি। সে তার অবস্থান ধরে রেখেছিল, নিজেদের জন্য কিছু বলার স্পষ্ট উদ্দেশ্য দিয়ে, শুধুমাত্র বাগাড়ম্বর দেখানোর জন্য নয়। সে বলেছিল, আমি কাপড়ের মধ্যে লাল সুতা হতে চাই। এটা অহংকার ছিল না, এটা নৈতিক পরিচয়ের প্রতি এক ধরনের অঙ্গীকার ছিল। সে আলাদা হওয়ায় ভয় পেত না, সে ভয়ের বিষয় ছিল সঠিক থেকে বিচ্যুত হওয়া। একজন ধৈর্যশীল মানুষ লক্ষ্য করে না উত্তেজিত করা। কঠিন পথটা হাঁটার জন্য শক্তি লাগে, ভিড়ে থাকা একটু স্বস্তির, সবাই যেমন তেমন থাকাটা নিরাপদও বটে। কিন্তু স্টোইক বোঝে, যখন মিলেমিশে যাওয়া মানে সঠিক কাজ ছেড়ে দেওয়া, তখন তার একটা দাম আছে। যখন কাজ করার সময় চুপ থাকা লাগে, তখন তারও একটা মূল্য আছে। কেউ যদি পছন্দ পেতে সত্য চাপা দেয়, তাতে ক্ষতি হয়। স্টোইক মেনে নেয়, সঠিক কাজ করলে হয়তো প্রত্যাখ্যান বা সমালোচনা পেতে হবে। সে সেই ফলের ভার সহ্য করে, সে নিজেকে তার জন্য প্রস্তুত করে। সে তার বিচার শক্তিকে এমনভাবে গড়ে তোলে যেন সে মূল্যায়ন করতে পারে যা সত্যিই গুরুত্বপূর্ণ। সত্য সেটা, অন্যরা যাই বলুক না কেন। সাহস সবসময় জোরালো বা নাটকীয় হয় না, অনেক সময় সেটা নীরবতায় শুরু হয়। সেটা সেই মুহূর্ত যখন কেউ ঠিকঠাক যা জানে সেই অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নেয়, যদিও কেউ দেখবে না বা স্বীকার করবে না। এটা হলো ক্ষতিকর নিয়ম মেনে চলার ব্যক্তিগত অস্বীকার। এটা হলো নিজের মূল্যবোধের বিরুদ্ধে যেসব কাজ হয় সেগুলোকে মানতে না চাওয়ার মনসংঘাত। এই ছোট ছোট কাজগুলোই মজবুত চরিত্র গড়ার ভিত্তি। এগুলো হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিটা কাজ পরিচয়কে শক্ত করে তোলে। সাহস নিয়ে কাজ করার প্রতিটা সিদ্ধান্ত পরের সিদ্ধান্তকে গড়ে তোলে। একটা ছন্দ শুরু হয়, এই ছন্দটা একটা ধাঁচে গড়ে ওঠে, শেষ পর্যন্ত ওই ধাঁচটা মজবুত হয় আর একটা স্থির আর বিশ্বাসযোগ্য চরিত্রে পরিণত হয়। দৈনন্দিন জীবনের সাহসী কাজগুলো প্রায় চুপচাপ ঘটে, কেউ দেখছে না এমন মুহূর্তে ব্যক্তিগত সিদ্ধান্তে এগুলো হয়। কোনো স্বীকৃতি নেই, কোনো বাহ্যিক পুরস্কার নেই, কোনো উদযাপন নেই, তবু এই মুহূর্তগুলোতে একটা শক্তিশালী অন্তর্নিহিত পুরস্কার থাকে। যেই মানুষ নিয়মিত সাহসী হবার চর্চা করে, তার একটা স্থিতিশীলতা আসে যা সহজে নড়বড়ে হয় না। তাদের প্রতিক্রিয়া পরিমাপ করা হয়, তাদের সিদ্ধান্তগুলো ধারাবাহিক হয়, তারা শান্তি অর্জন করে। চাপের মুখে তারা উদ্দেশ্য নিয়ে কাজ করে, তাদের মন আরও স্পষ্টভাবে কাজ করা শুরু করে, কারণ তারা আর সন্দেহ বা ভয়ে পঙ্গু হয় না। এই ধরনের সাহস একজনের নিজের প্রতি দৃষ্টিভঙ্গি করে তোলে। এটা নিজের কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতার উপর বিশ্বাস করে তোলে। এটা প্রমাণ তৈরি করে, মানুষকে আর ভাবতে হয় না তাদের সক্ষমতা নিয়ে, তারা সেটা নিজের চোখে দেখেছে। তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যখন সহজে নত হওয়া যেত তখন তারা দৃঢ় থেকেছে, তারা সহজের চেয়ে সঠিকটাকে অনুসরণ করেছে। এটাই জীবনের আসল অভিজ্ঞতা। মতামতের ওপর নির্ভর করে না, অনুমোদনের ওপর নির্ভর করে না, অবস্থান, পদবি বা পরিবর্তিত পরিস্থিতি দিয়ে এটা কেড়ে নেওয়া যায় না। প্রতিটা সাহসের কাজ এই ভিত্তিটাকে শক্ত করে। যতবার কেউ ভয়ের সামনে দাঁড়ায় আর সাহস দেখায়, তত বেশি তাদের ধৈর্যের একটা ধারা গড়ে ওঠে। সেই ধারা পরিচিত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়। অভ্যাসই পরিচয় তৈরি করে, পরিচয় আবার ভবিষ্যতের আচরণকে গাইড করে। যা শুরু হয় একটা সিদ্ধান্ত হিসেবে, তা একসময় স্বাভাবিক অবস্থায় পরিণত হয়। এটাই হলো ধারাবাহিক সাহসিকতার দীর্ঘমেয়াদী শক্তি। মার্কাস অরেলিয়াস বুঝতেন কিভাবে মানুষের কাজ খুব সহজেই প্রশংসার লোভে বিকৃত হয়ে যায়। তিনি দেখেছেন কতবার মানুষ তাদের আচরণ বদলে ফেলে শুধু অনুমোদন পেতে বা সমালোচনা এড়াতে। তিনি দেখেছেন এটা কিভাবে একজন ব্যক্তিকে দুর্বল করে তোলে। যখন কেউ প্রশংসার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার স্বাধীনতা চলে যায়। সে নিজের মানদণ্ড নিয়ে নিশ্চিত থাকে না, সে অনুমোদন ছাড়া কাজ করতে দ্বিধা করে। মার্কাস এটা চরিত্রের জন্য বড় হুমকি মনে করতেন। তিনি চাইতেন তার সিদ্ধান্তগুলো চাপ থেকে নয়, নীতিমালা থেকে আসুক। এটা কষ্টের আশ্চর্যতাও কমিয়ে দেয়। যখন কিছু কঠিন ঘটনা ঘটলে মানুষ কম চমকে যায়, তারা আগেই সেটা কল্পনা করে ফেলেছে, মনের মধ্যে তাদের প্রতিক্রিয়া রিহার্সাল করে নেয়। এতে শরীর তাড়াতাড়ি কাজ শুরু করতে পারে। এটা মানুষকে স্থির রাখে, তারা কম ভয় পায়। চ্যালেঞ্জের মুহূর্তে তারা বেশি শান্ত ও কার্যকর থাকে। এড়িয়ে চলা উদ্বেগ বাড়ায়। যখন কোনো কাজ বা কথোপকথন এড়ানো হয়, তখন সেটা কল্পনায় আরও বড় হয়ে ওঠে। মন ঝুঁকি অতিরঞ্জিত করে, প্রতিদিনের দেরি বোঝা বাড়িয়ে দেয়। কল্পনায় কষ্টটা আসল থেকে অনেক ভারী মনে হয়। একজন ধৈর্যের মানুষ এটা উল্টানোর চেষ্টা করে। সে কাজ করে, সে সিদ্ধান্ত আর কাজের মধ্যে দূরত্ব কমিয়ে দেয়। সে ভয়ের চক্র ভাঙে ভয়ের মধ্যেই হাঁটতে হাঁটতে। ছোট ছোট পদক্ষেপও কাজে লাগে। এগুলো কল্পিত ভয়টাকে ছোট করে ফেলে, মনের কাছে দেখায় যে কাজটা করা সম্ভব। এতে আত্মবিশ্বাস করে ওঠে।
প্রতিবার কেউ ভয়ের পরও কাজ করলে সেই অভিজ্ঞতার একটা ছাপ থাকে, সেই ছাপ জমা হয়, সেটা তার রেকর্ডের অংশ হয়ে যায়। এটা তাকে জানায় যে সে কি করতে পারে। এটা তাদের পরের বার আরও দ্রুত কাজ করতে সাহায্য করে। স্টোইক সাহস আর আবেগের মধ্যে পার্থক্য করে। সাহস নীতির ওপর ভিত্তি করে, এটা চিন্তা ভাবনা সাপেক্ষ, এটা পরিণতি ভাবেন। যখন কাজ করার দরকার তখন কাজ করে। আবেগ কারণ ছাড়াই কাজ করে, এটা শুধু আকর্ষণের পিছনে যায়, চিন্তা ছাড়া প্রতিক্রিয়া দেখায়। স্টোইক এড়িয়ে চলে এইসব থেকে। সে মনোযোগ দিয়ে ভাবনা আর কাজকে মিলিয়ে নিতে শেখে। তার শক্তি প্রস্তুতির ওপর নির্ভর করে, তার সাহস বোঝাপড়ার মাধ্যমে তৈরি হয়। কাতু ইচ্ছা করেই এটা অনুশীলন করত। সে আরামের সবকিছু ছেড়ে ফেলে, সে কাজ করত। যা ভুল কারণে সবাই নজর কাটত। সে খালি পায়ে হেঁটত, খাটো আর ছেঁড়া জামা পরত, গর্ভের কোনো চিহ্ন ত্যাগ করত, এমন কিছু করত যা অন্যরা অদ্ভুত মনে করত। কিন্তু সে এগুলো একটা উদ্দেশ্যে করত। সে এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল যেখানে আরাম পাওয়া যাবে না। সে কষ্টের ভয় দূর করছিল। সে অসুবিধা সহ্য করার ক্ষমতা বাড়াচ্ছিল অভিযোগ না করে। অন্যদের কাছে ছাপ ফেলার জন্য এটা করত না, এটা গোপনে করত। এগুলো ছিল তার নিজের শৃঙ্খলার কাজ, এগুলো তার ত্রয়ীবিত করার জন্য ছিল। মন আর শরীরকে কঠিন সময়ে দৃঢ় রাখতে ওরা তাকে বাহ্যিক দৃষ্টিতে প্রভাবিত হতে বাধা দিল। ও স্বাধীন হতে চেয়েছিল, মানুষের প্রশংসা দরকার থেকে মুক্তি পেতে। প্রতিটা অস্বস্তিকর কাজ তাকে সেই স্বাধীনতা গড়ে তুলতে সাহায্য করেছিল। সেনিকা একই রকম অনুশীলন করেছিল। ওর খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছিল, উপবাস করেছিল। ও পরীক্ষা করেছিল কতটা কমে বাঁচতে পারে। এই পরীক্ষাগুলো অস্থায়ী ছিল কিন্তু শক্তিশালী। এগুলো ওকে দেখিয়েছিল সে কি সামলাতে পারে। এগুলো ওর বিলাসিতার প্রতি আসক্তি কমাতে সাহায্য করেছিল। এগুলো ওকে আসল গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে সাহায্য করেছিল। যখন সম্পদ ফিরেছিল তখন তার ওপর নিয়ন্ত্রণ কমে গিয়েছিল। তার ওপর সে আর তার কিছু হারানোর ভয় পেত না। মার্কাস অরেলিয়া সবসময় বাইরের চাপের মুখোমুখি থাকত। তার অবস্থান তাকে কষ্ট থেকে রক্ষা করত না। সে অসুস্থতা, যুদ্ধ, ক্ষতি আর বিশ্বাসঘাতকতার মোকাবিলা করত। সে নিজেকে মনে করিয়ে দিতে লিখত যা তার নিয়ন্ত্রণে ছিল। সে তার ভূমিকা ব্যবহার করত স্টোইক টর্শনের অনুশীলনের সুযোগ হিসেবে। সে নেতৃত্বকে প্রশিক্ষণের ময়দান মনে করত। প্রতিটি অসুবিধা ছিল গুণাবলীর প্রয়োগের জায়গা। প্রতিটি দিন ছিল একটি পরীক্ষা। সে এটা দৃঢ় সংকল্প নিয়ে মেনে নিত। স্টোইকদের জন্য সাহস কোনো প্রশংসার বিষয় নয়, এটা পূরণ করার মানদণ্ড। স্টোইকরা সাহসকে কেবল ভাবেই বর্ণনা করা যায় না, সেটা আচরণের মাধ্যমে পরীক্ষা করতে হয়। তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন না, যখন যুক্তি বলে সময় এসেছে তখনই এগিয়ে যান। এই চলাচল হয়তো একটু দ্বিধার সঙ্গে শুরু হয়, কিন্তু এগিয়ে যেতে হবে। বাধা অনুভব করা স্বাভাবিক। মন নানা যুক্তি দেয়, বলে তুমি প্রস্তুত নও বা একটু অপেক্ষা করো। কিন্তু স্টোইক এই ধারা দেখে তা ভেঙে ফেলে। তিনি দেরি না করে কাজ শুরু করেন। তিনি বুঝেন প্রথম পা যেতেই হয়। সর্বোচ্চ কঠিন আর সবচেয়ে জরুরি। প্রথম ধাপ শুধু কাজ শুরু করা নয়, এটা কাজে ধরনটাই বদলে দেয়। যা অসম্ভব মনে হচ্ছিল সেটা সহজলভ্য মনে হতে থাকে। যা ভয়ঙ্কর ছিল সেটা পরিচিত হয়ে ওঠে। কাজ শুরু করার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলে যায়। কল্পিত ভয় কমে যায়। বাস্তবতা অতিরঞ্জনে জায়গা নেয়। কাজের মুখোমুখি হয়ে ধৈর্যশীল মানুষ পালানোর তৈরি করা ভ্রান্তি ভেঙে ফেলে। সে চ্যালেঞ্জটাকে যেমন তেমন দেখে, সে মোকাবিলা করে। সাহসের জন্য অপেক্ষা করা বিশ্বাসযোগ্য নয়। সাহস কোনো অনুভূতি নয় যে নিজে থেকেই আসে, এটা হারকতের ফল। একজন ধৈর্যশীল শুরু করে, আর শুরু করার মাধ্যমে শক্তি আসে। কাজ যত এগোয় আত্মবিশ্বাসও ততই বাড়ে। কাজ করার অভিজ্ঞতা সক্ষমতাকে প্রমাণ করে। এই প্রমাণ স্মৃতি গড়ে তোলে। সেই স্মৃতিই হয়ে ওঠে ভিত্তি। ধৈর্যশীল ব্যক্তি ভবিষ্যতের ভয়ের মুখোমুখি হলে এই স্মৃতির ওপর নির্ভর করে। সে বলে, আমি তো এটা করেছি, আমি এটা করতেই পারব। এভাবেই সে নিজের ওপর বিশ্বাস মজবুত করে। স্মৃতিটা ভাষণ বা আশা দিয়ে তৈরি নয়, এটা তৈরি হয়েছে নেওয়া ও সহ্য করা কাজগুলো দিয়েই। প্রতিটি সাহসিকতার কাজ রেখে যায় একটা রেকর্ড। ওই রেকর্ড ব্যক্তিগত প্রমাণ তৈরি করে। সেটা ব্যক্তিটাকে নিজের সম্পর্কে ভাবার ধরন গড়ে তোলে। এখন আর সম্ভাবনার প্রশ্ন থাকে না। প্রশ্ন হয়ে দাঁড়ায় পরবর্তী ধাপ কী হবে। যে ব্যক্তি ভয়ে কাজ করে কিন্তু পিছপা হয় না, সে একটা নীরব প্রমাণ সংগ্রহ করে। এই প্রমাণ তাদের চাপের মুখে দৃঢ় থাকার ক্ষমতার উপর বিশ্বাস করে তোলে। স্টোইকরা এটা তাদের প্রশিক্ষণের মূল অংশ বানিয়েছিল। তারা কল্পনার উপর নয়, অভিজ্ঞতার উপর পরিচয় গড়ে তুলত। প্রক্রিয়াটা স্পষ্ট। বারবার করার মাধ্যমে শক্তি তৈরি হয়। বারবার কাজ করা অভ্যাসে পরিণত হয়। অভ্যাসই ধারাবাহিকতা তৈরি করে। ধারাবাহিকতাই স্বভাব গড়ে তোলে। যে মানুষ সাহসী কাজ করে সে সাহসী হয়ে ওঠে।
যে মানুষ কষ্ট সহ্য করে সে শক্তিশালী হয়। এর কোনো গোপন কথা নেই, শুধু প্র্যাকটিস আছে। স্টোইকরা এটাই জোর দিয়েছিল, গুণ কেবল তত্ত্বে পাওয়া যায় না, সেটা আচরণে প্রমাণিত হয়। এই নীতি সব ধরনের ভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, বড় হোক বা ছোট। এটা পাবলিক দায়িত্ব আর ব্যক্তিগত চ্যালেঞ্জ দুটোতেই প্রযোজ্য। সত্য বলা আর কখনো কখনো চুপ থাকা, যখন চুপ থাকা বেশি বুদ্ধিমানের কাজ, এসবে প্রযোজ্য। কাজ করা থেকেও প্রযোজ্য। সন্দেহের মুহূর্ত, অপরিচিত পরিবেশে পা রাখা বা অস্বস্তির সময় অগ্রসর হওয়া। স্টোইক ডরকে ছোট করে দেখেন না, সে সেটা মুখোমুখি হয়। প্রতিটি পরিস্থিতিকে তিনি দৃঢ়তা প্রয়োগের সুযোগ মনে করেন। সাহস প্রতিদিনই জীবনের অংশ হতে হবে। এটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া যায় না, এটা মোটিভেশনের ওপর নির্ভর করতে পারে না। স্টোইক তার সিস্টেমের মধ্যে এটা অন্তর্ভুক্ত করে। সে প্রতিরোধ খুঁজে বের করে আর তারপর সেটা মোকাবিলা করে। ছোট ছোটভাবে নিজেকে চ্যালেঞ্জ দেয়, বড় চাহিদার জন্য প্রস্তুতি নিতে। আদর্শ পরিস্থিতির অপেক্ষার অভ্যাসে ত্যাগ করে, সে কাজটা করে ফেলে। এটাই করতে হবে। এভাবেই সে তার শক্তি ধরে রাখে। এভাবেই যখন কোনো কঠিন পরিস্থিতি হঠাৎ আসে তখন সে তৈরি থাকে। এসব কাজ কোনো প্রশংসার জন্য নয়, এগুলো দেখানোর জন্য নয়, অন্যদের প্রভাবিত করার জন্য নয়, এগুলো তাদের মূল্যবোধের জন্য বেছে নেওয়া হয়। স্টোইক ব্যক্তি এমন কাজ করে যা নীতির সঙ্গে মেলে, যদিও সেই কাজ অদৃশ্য থাকে। সে একা প্রশিক্ষণ নেয়, সে চুপচাপ প্রস্তুতি নেয়। সে প্রশংসা নয়, নিজের বিচারের ওপর চলতে বিশ্বাসী। সে জানে সাহস কোনো দর্শকের দরকার পড়ে না, এর প্রভাব ভেতর থেকেই অনুভূত হয়। এটা স্থিরতা নিয়ে আসে। মনে রাখো, এটা পরের কাজটা সহজ করে দেয়। তোমার ভয় বা এড়িয়ে চলার লিস্টে একটা কাজ যোগ করো। এমন একটা কাজ বেছে নাও যা ছোট মনে হলেও অস্বস্তি দেয়। যেমন শান্তভাবে মতামত প্রকাশ করা, কথা বলার সময় চোখে চোখ রাখা, কথা শুরু করা, বা কোনো ছোট কাজ যা তুমি টালতেছ সেটা করা। আত্মবিশ্বাস আসার জন্য অপেক্ষা করো না, কাজটা নাম শুনেই শুরু করো। লিখে বলো ভয়টা কি, সেটা কিভাবে দেখা দেয়, আর তুমি কি ফলাফল আশা করো। তারপর কাজটা শেষ করো। শেষ হয়ে গেলে লিখে রাখো। কি হলো, তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখালে আর কি শিখলে? এই কাজটা প্রতিদিন করো। পরিষ্কারভাবে নোট করে রাখো। তোমার আবেগের প্রতিক্রিয়াগুলো ট্র্যাক করো। দেখো ভয় কিভাবে বদলায় আর শক্তি কিভাবে গড়ে ওঠে। এই রেকর্ডটা তোমার ব্যক্তিগত গাইড হিসেবে ব্যবহার করো। এটা তোমার সাহস চর্চার ম্যানুয়াল। অধ্যায় 2, শৃঙ্খলা, সহ্য করার শক্তি। শৃঙ্খলা হলো স্থিরতার মূল। এটা হলো তোমাকে যা করতে হবে, কখন করতে হবে, সেটা করার ক্ষমতা, তোমার অনুভূতির পরোয়া না করেই। এটা হলো তোমার কাজগুলোকে তোমার মূল্যবোধের সাথে মিলিয়ে নেওয়ার ইচ্ছা, এমনকি যখন আরাম তোমাকে ভুল পথে টানে। থামো। নিয়মকানুনই স্টোইকের ধারাবাহিকতা গড়ে তোলে। এটা আত্মনিয়ন্ত্রণের মেরুদণ্ড। নিয়ম মেনে চললে কাজগুলো আগাম অনুমেয় হয় এবং অভ্যাসের মাধ্যমে জীবন সুশৃঙ্খল হয়। যখন চারপাশ সবকিছু বদলায় তখন এটাই সেই শক্তি যা একজনকে তার পথ ধরে রাখে। মার্কাস অরেলিয়াস নিজের কাছে বারবার মনে করিয়ে দিত, প্রকৃতি তাকে কাজের জন্যই সৃষ্টি করেছে। যখন সে বিছানায় থাকতে চেয়েছিল তখন নিজেকে বলত, তুমি তো কম্বল তলার জন্য জন্মাওনি, তুমি কাজ করার জন্য তৈরি হয়েছ। এটা কোনো কঠোর তিরস্কার ছিল না, বরং একটা ধারাবাহিক স্মরণিকা। তার উদ্দেশ্যের ব্যাপারে সে তার নিজের সেই অংশের সঙ্গে কথা বলছিল যা আরাম চায়। শৃঙ্খলা মানে শাস্তি নয়, এটা একটা গঠন। এটা স্বাধীনতার অনুশীলন যা আসে নিয়মের মাধ্যমে। এটা একটা সিস্টেম যা ভালো জীবনযাপনকে সমর্থন করে। স্টোইকরা মনকে শক্তিশালী করতে শরীরকে প্রশিক্ষণ দিত। সক্রেটিস অনেক দূর হাঁটতেন আর কঠোর রুটিন মেনে চলতেন। তিনি বুঝতেন তীক্ষ্ণ মনের জন্য শক্ত শরীরের ভিত্তি দরকার। কাটো জনসমক্ষে প্রশিক্ষণ নিত, যেন কঠোরতা আর বিলাসিতা থেকে দূরে থাকতে পারে। সে অস্বস্তিকর খুশকো পোশাকও স্বাগত জানাত, যেটা অন্যদের বিচার ভাজন আর পরিশ্রমের চাহিদা নিয়ে চিন্তা করতেন। সে চেয়েছিল তার সহনশীলতা শুধুমাত্র দাবি করা নয়, প্রকৃতপক্ষে গড়ে উঠুক। এপিকটেটাস শিক্ষার্থীদের মনে করিয়ে দিতেন যে শুধু কথা বলা যথেষ্ট না, দর্শন জীবনযাপন করতে হয়। এটা কোনো রূপক কথা নয়, এটা প্রতিদিনের একটা আবশ্যকতা। দর্শন মানে শুধু ভাবনা নয়, কর্মের পথ। শারীরিক কঠোরতা অহংকারের জন্য নয়, এটা নিয়ন্ত্রণের ব্যাপার। এটা সেই পাত্রকে গড়ে তোলার ব্যাপার যার মাধ্যমে সব চিন্তা আর উদ্দেশ্য বাস্তবায়িত হয়। শক্ত শরীরই লক্ষ্য নয়, শক্ত ইচ্ছা শক্তি। শরীর নরম হলে মনও নরম হয়ে যায়। শরীর যদি প্রশিক্ষিত হয়, মন তীক্ষ্ণ হয়। শরীরের প্রশিক্ষণ মানে ইচ্ছাশক্তি কার্যকর করার ক্ষমতা বাড়ানো। এটা ভবিষ্যতের কষ্টের জন্য প্রস্তুতি নেওয়া, যাতে কঠিন সময় এলে মানুষ ভেঙে না পড়ে। শৃঙ্খলা মানে কাজ শেষ করার ক্ষমতাও। যখন শক্তি কমে যায় তখনও ধৈর্য ধরে চালিয়ে যাওয়া। কাজ বারবার করা হলেও বিলম্ব এড়ানোর মনোযোগ। যখন চারদিকে বিভ্রান্তি ছড়ায় তখন স্থির থাকবার শক্তি। ভালো কিছু করতে চাইলে এগুলো লাগে।
শুরু থেকে শেষ পর্যন্ত বিচ্যুতি ছাড়াই থাকা খুবই বিরল। এর জন্য দরকার গঠনকে গভীরভাবে সম্মান করা। দরকার এমন এক ধরনের শক্তি যা শান্ত আর অটল, অস্বস্তিতে দুলে না। দরকার এমন মন যা উত্তেজনার পিছনে ছুটে না বেড়ায়, বরং যেটা গুরুত্বপূর্ণ সেটার ওপর টেকে থাকে। এভাবেই ফল আসে। কাজ যখন আর মনোরঞ্জন দেয় না, তখনও যুক্ত থেকে থাকা। অগ্রগতি অদৃশ্য মনে হলেও পরিশ্রম চালিয়ে যাওয়া। শেষ করা মানে স্পষ্টতা থাকা। শেষের কথা মাথায় রেখে কঠিনতায় ভেঙে না পড়ে এগিয়ে যাওয়া। এটা হলো বিরক্তি, হতাশা বা ক্লান্তিকে কারণ বানিয়ে নিজের উদ্দেশ্য বাতিল করতে না দেওয়া। যে লোক শুরু করা কাজ শেষ করে তার উপর তার ভবিষ্যৎ নির্ভর করতে পারে। তারা শেখে কিভাবে পরিকল্পনা আর বাস্তবায়নের ভাগটা পেটাতে হয়। তারা একটা পরিষ্কার পরিচয় গড়ে তোলে যা কাজ শেষ করার উপর ভিত্তি করে। প্রতিটা শেষ করা কাজ তাদের সঙ্গে একটা ছোট প্রতিজ্ঞা মতো। সেই ধারাবাহিকতা একটা আভ্যন্তরীণ আকর্ষণ তৈরি করে। নিজের কাছ থেকে কাজ করার আশা করতে শুরু করো, যদিও মন না চায়। সেই আশা একটা ছন্দ তৈরি করে। সেই ছন্দই চালিকা শক্তি হয়ে ওঠে। আত্মসংযম মানে হলো নিজের মনোযোগকে সুরক্ষিত রাখা। আজকের আধুনিক জীবনের গঠন এমন যে সেটা মনোযোগকে ধীরে ধীরে ছিনিয়ে নেয়। মনোযোগ এখন নতুন মুদ্রা। এমন অনেক যন্ত্র আছে যেগুলো সেটা ছিনিয়ে নিতে তৈরি। নোটিফিকেশন এসে পড়ে বিনা অনুমতিতে, স্ক্রিন জ্বলে ওঠে, শিরোনামগুলো প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিক্রিয়ার জন্য। সবসময় সীমাহীন বিনোদন উপলব্ধ। অনিয়ন্ত্রিত মন এসব জোরে জোরে টান খায়। এটা এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফিয়ে বেড়ায়। ঘন্টার পর ঘন্টা হারিয়ে ফেলে, বুঝতেই পারে না। কিন্তু যারা আত্মসংযমী তারা তাদের সময়কে সম্পত্তির মতো রক্ষা করেন। কোনো কারণ ছাড়া মনোযোগ দিতে তারা রাজি হন না। তারা তাদের ইনপুট নিয়ে সচেতন। তারা নতুন কিছু করার লোভে পড়ে না। তারা বুঝে যে মনের মধ্যে যা ঢুকে তা তার গুণমান নির্ধারণ করে, আর এই বুঝদারিতে তারা দৃঢ়ভাবে কাজ করে। শৃঙ্খলা ও শর্টকাটের লোভকে ঠেকায়। শর্টকাট আকর্ষণীয় লাগে কারণ সেগুলো সহজ পথের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এগুলো প্রায়ই সেই চাপটুকু কেটে ফেলে যা বাড়ার জন্য দরকার। দীর্ঘ পথ, কঠিন সিদ্ধান্ত, বিরক্তিকর পুনরাবৃত্তি এসবই শক্তি গড়ে তোলে। কেউ যদি দ্রুত ফলাফল পাওয়ার জন্য এসব এড়ায়, তবে আসলে তারা তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় গুণগুলোই দুর্বল করে ফেলে। শৃঙ্খলাবদ্ধ মানুষটা এটা বুঝে। তারা স্বচ্ছন্দে না হলেও ধীরে কঠিন পথে চলতে রাজি থাকে, যদি সেই পথে তাদের চরিত্র টেকসই থাকে। তারা চাপ সামলে নেয়। তারা বারবার চেষ্টা করে। তারা জানে পরিশ্রমের বিকল্প নেই, আর গভীরতা পেতে ধৈর্য লাগে। তারা কাজ করে ঠিক যেভাবে কাজটা করা দরকার, যেভাবে তারা চাইতে পারে না। প্রতিদিনের পুনরাবৃত্তি শৃঙ্খলার মূল। একদিনের পরিশ্রম একা থাকলে তেমন কিছু হয় না। শৃঙ্খলা মানে প্রতিদিন একই মান বজায় রেখে ফিরে আসা, মানে কাজ করা এমনকি তখনও যখন শক্তি কমে গেলে, মেজাজ বদলালেও সেটা মানা মানে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন নিজের সিদ্ধান্তের প্রতি সম্মান রাখা। এতে মনের সঙ্গে দ্বন্দ্ব করার দরকার পড়ে না। হেঁচকি বদলে যায় কাজ করার শক্তিতে। যখন প্ল্যান পরিষ্কার থাকে তখন কাজ স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়। নিয়মিত থাকা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমায়। এটা বলে আমি এটাই করি, আর তারপর সেটা করে ফেলে। এই বিশ্বাসযোগ্যতা পরিচয়কে শক্তিশালী করে। আর তুমি আর কোনো দিন আদর্শ মুহূর্তের অপেক্ষা করো না। নিজের অভ্যেসে নিজেই সেগুলো তৈরি করো। এই বিশ্বাসযোগ্যতা বড় বড় কাজেই নয়, বরং ছোট ছোট জিনিসে দেখা দেয়। বিস্তারিতভাবে, অ্যালার্ম বেজে উঠলেই উঠে পড়ো। কোনো দেরি না করে ওয়ার্কআউট শুরু করো। পেজটা শেষ করো। মেসেজের জবাব দাও। নিজের অভ্যেসগুলো রিভিউ করো। এগুলো কোনো এলোমেলো কাজ নয়, এগুলো বামপক, যেখানে তোমার দিক নির্ধারণ হয়। প্রতিটা কাজ মনের কাছে একটা সিগন্যাল হয়ে যায়। আমি নিজের উপর বিশ্বাস করি। ওই সিগন্যাল বারবার আসে, ক্রমেই জোরালো হয়। শীঘ্রই সেটা বিশ্বাসে পরিণত হয়। নিজের ট্র্যাকে থাকার ক্ষমতার উপর বিশ্বাস। সেই বিশ্বাস গতি তৈরি করে। তুমি বাধা ছাড়াই এগিয়ে যেতে শুরু করো। তোমার পরিচয় স্থির হয়ে যায়। তুমি আর চেষ্টা করছো না। আত্মশাসিত, তুমি এমন একজন যিনি নিয়ম মেনে চলা অভ্যেস করো। প্রতিদিন একটা নিঃশব্দ পরীক্ষার মতো আসবে। তুমি কি শৃঙ্খলা বেছে নেবে নাকি ভেসে চলবে? তুমি কি তোমার মান বজায় রাখবে নাকি ছেড়ে দেবে? তুমি কি স্পষ্টতা নিয়ে কাজ করবে নাকি আবেগে ভুল পথে চলে যাবে? আত্মশাসন এসব প্রশ্নের শান্ত আচরণের মাধ্যমে উত্তর দেয়। যখন চারপাশে বিশৃঙ্খলা থাকে তখন এটা দৃঢ় থাকে। সুবিধার জন্য যুক্তি ত্যাগ করে না। এটা নীতির ওপর ভিত্তি করে ক্রমাগত কাজ করার ধারাবাহিক ছন্দ। এটা চেঁচিয়ে বলে না, সারা প্রশংসা খোঁজে না। এটা শুধু বার করে, আর সেই পুনরাবৃত্তিই হয়ে ওঠে ভিত্তি। শক্তিশালী জীবন। স্টোইকরা বুঝেছিল পৃথিবী সবসময় সুশৃঙ্খল হয় না। গোলমাল, দেরি আর বিশৃঙ্খলা তো নিয়মিত ব্যাপার। শৃঙ্খলা হয়ে ওঠে ভিতরের দিক নির্দেশক। এটা পথ দেখায়, শক্তি বাঁচায়, মন পরিষ্কার করে, ইচ্ছাকে কাজে বাড়ে। প্রতিটি ঘণ্টা গড়ে তোলে নিয়মিত পরিশ্রমের মাধ্যমে। এই রকম শৃঙ্খলা কাউকে আটকে রাখে না, বরং মুক্ত করে। তারা আর ইচ্ছের দাস নয়, অপ্রত্যাশিত মেজাজের পেছনে ছুটে বেড়ায় না। তারা প্রতিক্রিয়ায় আটকে থাকে না, তারা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগোয়।
তারা নিজেরাই নিজেদের নঙ্গর। প্রতিবন্ধকতা হয় প্রয়োজনীয়। এটা উন্নয়নের মূল চালিকা শক্তি। বিকাশ মানে কষ্টের বিরুদ্ধে লড়াই করে পাওয়া ফল। কেউ যদি প্রতিকূলতা এড়িয়ে চলে তাহলে সে সেই শক্তি অর্জনের সুযোগও হারায়। নিয়ম মেনে চলা মানুষ সহজ পথ খোঁজে না, তারা অস্বস্তির সঙ্গেই লেগে থাকে। তারা ঝামেলার দিকে এগিয়ে যায়, সন্দেহ, ক্লান্তি আর অনিশ্চয়তার মাঝে কাজ করে। তারা এটা অন্যদের দেখানোর জন্য করে না, নিজের জন্য করে। কষ্টে প্রশিক্ষণ নেয়, যেভাবে একজন ক্রীড়াবিদ ওজন নিয়ে ট্রেনিং করে। তারা বোঝে যে হচকাচ্ছে, বিভ্রান্তি আর বিরক্তি মানে থেমে যাওয়া নয়, এগুলো আসলে আরও গভীরভাবে মনোযোগ দেওয়ার সংকেত। মানসিক দ্বিধা স্বাভাবিক। যখন সিদ্ধান্তগুলো বড় মনে হয় বা ফলাফল স্পষ্ট না, তখন এটা হয়। নিয়মিততা মানুষকে এগিয়ে নিয়ে যায়। এটা তাদের মনোযোগ তীক্ষ্ণ করে, তাদের কারণগুলো মনে করিয়ে দেয়। শারীরিক শক্তি কমে গেলে তারা থেমে থাকে না, গতি একটু বদলায়, কিন্তু মনোযোগ ধরে রাখে। যখন মনে প্রশ্ন আসে, তারা শান্তিতে উত্তর দেয় বা সেগুলো একপাশে রেখে দেয়। তারা কাজ চালিয়ে যায়। প্রতিবার যখন এটা হয়, তখন আবার করতেও সহজ লাগে। কাজটা স্বাভাবিক হয়ে যায়। চেষ্টা তাদের রুটিনের অংশ হয়ে ওঠে। প্রত্যেকবার কেউ সরাসরি সমস্যার মুখোমুখি হলে তারা নিজেদের এমন একটা দিককে প্রশিক্ষণ দেয় যা আরাম থেকে পাওয়া যায় না। তারা ভয় পেয়ে সমস্যাকে দেখে না, কাজের মাধ্যমে মোকাবিলা করে। বুঝতে পারে যে যে অস্বস্তি তারা অনুভব করছে সেটা একটা প্রমাণ যে কিছু গুরুত্বপূর্ণ ঘটছে। এটা হলো উন্নতির সীমা। এই জায়গায় দক্ষতা গড়ে ওঠে। এভাবেই প্রতিরোধ কিছু কাজে লাগে। এটা আর এড়িয়ে যাওয়ার মতো কিছু থাকে না, এটা এমন কিছু যা ব্যবহার। সংগ্রাম মানে বদলে যায়। এটা আর নেতিবাচক কিছু থাকে না, এটা এক ধরনের প্রমাণ হয়ে যায়। যারা ক্লান্ত থাকা সত্ত্বেও কাজ করে তারা শিখে যে তারা চলতে পারে। যারা অনিশ্চয়তার মধ্যে আগায় তারা দেখে যে পুরো স্পষ্টতা না থাকলেও উন্নতি সম্ভব। এই জ্ঞান ব্যক্তিগত, এটা কোনো তত্ত্বের উপর ভিত্তি নয়, এটা কাজ করে অর্জিত। আর এজন্যই এটা আত্মবিশ্বাস বাড়ায়। এটা অনুমান নয়, এটা একটা জানা প্যাটার্ন। এটা প্রচেষ্টা আর ফলাফলের একটা সম্পর্ক, যা প্রতিবার শক্তিশালী হয় যখন সেটা পুনরায় প্রমাণিত হয়। প্রতিফলনই এই প্যাটার্নটাকে মজবুত করে। যে মানুষটা প্রতিফলন করে সে স্পষ্টভাবে দেখে সে কি করেছিল আর সেটা কেন গুরুত্বপূর্ণ ছিল। সে বোঝে কি কাজ করেছে আর কি ঠিক করা দরকার। সে সেই মুহূর্তগুলোকে আলোকিত করে যেখানে সে আরাম পেয়ে পিছিয়ে গিয়েছিল। সে দেখে কোথায় অকারণে দেরি করেছে। সে চিনে নেয় কোথায় মান কমে গিয়েছিল। সে এটা করে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই। এটা করে তার পথ ঠিক করার জন্য। এটাই সৎ পর্যালোচনার মূল্য। এটা উন্নতির উপাদান দেয়। প্রতিটা ছোট সংশোধন সিস্টেমটাকে শক্তিশালী করে। উন্নতি আসে ছোট ছোট থেকে। নিয়মিত ছোট ছোট পরিবর্তন প্রতিদিন একটু একটু করে ঠিক করে নিতে থাকলে সময়ের সঙ্গে একটা শক্তিশালী সিস্টেম গড়ে ওঠে। এভাবেই চিন্তা চেতনায় রূপান্তর ঘটে। যে মানুষ তার কাজকর্ম লক্ষ্য করে, যে দুর্বলতার কারণগুলো খেয়াল করে, সে সেগুলো পরিবর্তন করতে পারে। একবারে সবকিছু বদলানোর দরকার নেই। একদম একটা জায়গা ঠিক করে নেয়, তারপর সেটা ধরে রাখে, তারপর আরেকটা পরিবর্তন আনে। প্রতিটা পরিবর্তন যোগ হয়, প্রতিটা অংশ হয়ে ওঠে সিস্টেমের একটি টুকরা। শেষ পর্যন্ত সিস্টেমটাই তাদের চাওয়া মানুষকে প্রতিফলিত করে। অন্যভাবে আচরণ করা কঠিন হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে গঠনই সহায়তা করে। বিনা কোনো গঠন মনোযোগ ছড়িয়ে পড়ে, চেষ্টা বৃথা চলে যায়, বিভ্রান্তি বাড়ে। গঠন করা হওয়ার দরকার নেই, স্পষ্ট হওয়া জরুরি। দিনে দৃঢ় ভিত্তি তৈরি করো। তোমার সকালে একটা উদ্দেশ্য দাও। শান্তি বা চলাফেরার মধ্য দিয়ে শুরু করো। বাইরের চাপে পড়ার আগে একটা দিশা ঠিক করো। এতে তোমার মনোযোগের নিয়ন্ত্রণ তোমার হাতে থাকে। দিনের প্রথম কাজ হওয়া উচিত তোমার নিজের অভ্যাস থেকে, বাইরের গোলমালের প্রতি সাড়া না দিয়ে। সারাদিন তোমার সময়কে একটা রূপ দাও। কখন কাজ করবে ঠিক করো, কখন বিরতি নেবে ঠিক করো। তুমি কখন খাবা, কখন ট্রেনিং করবে, কখন রিভিউ করবে, এসব আগে থেকেই ঠিক করে রাখলে বিশৃঙ্খলা দূর হয়। এতে একটা ছন্দ তৈরি হয়। সেই ছন্দের মধ্যে তুমি তোমার শক্তি ধরে রাখতে পারো। প্রয়োজন মতো সামঞ্জস্য করতে পারো, কিন্তু মনোযোগ ছিটকে পড়ে না। এটাই উন্নতির ভিত করে। পরিকল্পনাহীন সময় সাধারণত অপচয় হয়, কিন্তু যখন প্রতিটি সময়ের স্লটে একটা কাজ, একটা নিয়ম বা একটা মানে থাকে, তখন সেটা গুরুত্ব পায়। সেই গুরুত্বই কাজের জন্ম দেয়। শৃঙ্খলা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে মান বজায় রাখা। এটা কাজ করে বিরক্তি। যদি কেউ শুধু কাজে নিজের নিয়ম মেনে চলে কিন্তু নিজের স্বাস্থ্যের ব্যাপারে এলোমেলো থাকে, তাহলে সিস্টেমটা অস্থির থাকে। যদি কথায় স্পষ্ট হয় কিন্তু শক্তির ব্যাপারে অবহেলা করে, তাহলে প্রভাব কমে যায়। নিয়ম মানা মানে সবকিছুতেই পুরোপুরি থাকা। এটা চিন্তায় প্রযোজ্য, কথায় প্রযোজ্য, বিশ্রামে প্রযোজ্য, অনুশীলনে প্রযোজ্য। এই ধারাবাহিকতা যা কিছু স্পর্শ করে তাকে শক্তিশালী করে।
মানুষ এটা উপস্থিতিতে অনুভব করে। তারা সেই শান্তি অনুভব করে যারা প্রতিক্রিয়ায় পড়ে না। তারা সেই নিশ্চিত ভাব অনুভব করে যারা শুরু করা কাজ শেষ করে। কাজের মাধ্যমে স্পষ্টতা হলো তার পরিচয়। অন্যদের মতো ভাবতে বসে থাকে না তারা। মনের ঠিকমতো আবেগ আসার জন্য অপেক্ষা করে না। কাজ যদি পরিষ্কার থাকে তারা সোজা কাজ শুরু করে দেয়। সম্ভাবনার কথা বারবার বলে সময় নষ্ট করে না। কাজ করে, পরিকল্পনা আর দেরিতে আটকা পড়ে থাকে না, শুরু করে দেয়। কাজের সাথে সামঞ্জস্য করে চলে। কাজ করলে আত্মবিশ্বাস বাড়ে। সেই কাজের গতি ঝাঁপিয়ে পড়ে। সেই গতি তাদের পরিচয় করে তোলে। প্রতিবার সহজ হয়ে যায়। শৃঙ্খলা সিদ্ধান্তের ভার কমিয়ে দেয়। নিয়মগুলো তো আগেই ঠিক হয়ে গেছে, শুধু এগুলো পালন করলেই হয়। যখন চারপাশ আওয়াজে ভরে ওঠে তখন আত্মসংযমই মানুষকে একঠাই রাখে। যখন অনেক মতামত লড়াই করে তখন এটা তাদের বেছে নেওয়া পথের কথা স্মরণ করিয়ে দেয়। যখন স্বস্তি ভালো একটা বিকল্প হিসেবে আসে তখন এটা মনে করিয়ে দেয় প্রচেষ্টাই ফল আনে। এটা মনোযোগকে সংকীর্ণ করে। এটা সাহায্য করে এমন আর বিভ্রান্তিকর জিনিসের মধ্যে ফারাক করে দেয়। কাজ করার জন্য এটি প্রশংসার দরকার পড়ে না। চালিয়ে যাওয়ার জন্য এটা ফলাফলের উপর নির্ভর করে না। এটা কাজ করে কারণ মানদণ্ডটা গুরুত্বপূর্ণ। এটা কাজ করে কারণ কাজ করা জরুরি। স্টোরিকরা আত্মসংযমকে সবচেয়ে বড় গুণের মধ্যে একটা রাখত, কারণ তারা বুঝত এর গভীর যোগসূত্র মানসিকতার সঙ্গে। স্থিরতা আর নৈতিক শক্তি। শৃঙ্খলা শুধু গুণের একটা অংশ না, এটা পুরো কাঠামোটা ধরে রাখে। যখন কারো মধ্যে শৃঙ্খলা থাকে না তখন চাপের মুখে তার সাহস কমে যায়। তার জ্ঞান থাকে ব্যবহারহীন, পরীক্ষাহীন। তার ন্যায়বিচারের অনুভূতি অপ্রতিরোধ্য আর শর্ত সাপেক্ষ হয়ে যায়। শৃঙ্খলাই জ্ঞানকে কাজে পরিণত করে। এটা সেই গুণ যা একজন মানুষকে ধরে রাখে যখন তার আবেগ ঝড় ওঠে, মনোযোগ ভেঙে যায় বা চাপে তার প্রতিক্রিয়া দরকার হয়। শৃঙ্খলা মূল্যবোধকে বাস্তব করে তোলে। এটা মানদণ্ডকে ধারাবাহিকতায় রূপান্তর করে। আচরণ, এটা মনের একটা ফোকাস পয়েন্ট দেয়, বিশেষ করে যখন চারপাশের জগৎ চলমান থাকে। শৃঙ্খলাবদ্ধ মানুষ শুধু সঠিক কথা চিন্তা করে না, তারা সেটা করে দেখায়। তারা তাদের নৈতিকতাকে কাজে নিয়ে আসে। এতে বিশ্বাস জন্মায়। অন্যরা তাদের ওপর নির্ভর করতে পারে, কারণ তারা নিজের ওপরই নির্ভর করে। তারা ভালোভাবে পূর্বানুমানযোগ্য, শক্তিশালী, কিন্তু জোর জবরদস্তির নয়। তাই তারা সংকটে ভরসাযোগ্য, রুটিনে স্থির আর দায়িত্বে উপস্থিত থাকে। চাপের মধ্যে তারা টিকে থাকতে পারে। এজন্য শৃঙ্খলাকে কখনো হালকাভাবে নেওয়া হয়নি। স্টোইকরা বলতো এটা অপশনাল না, এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এইটাই এমন একটা সুতোর মতো যা অন্য গুণগুলোকে একসাথে বেঁধে রাখে। এটা কোনো কাকতালীয় গুণ নয়, ইচ্ছাকৃতভাবে তৈরি করতে হয়। একজনকে এটা ট্রেন করতে হয়, নিয়মিত যাচাই করতে হয় আর রোজই যত্ন নিতে হয়। সবচেয়ে সহজ আর শক্তিশালী পদ্ধতিগুলোর মধ্যে একটা হলো নিজের ওপর নজর রাখা। প্রতিদিনের শেষে রিভিউ করা শুরু করো। স্পষ্ট প্রশ্ন করো, কোথায় তুমি দেরি করেছিলে? কোথায় দৃঢ় সংকল্প নিয়ে কাজ করেছিলে? কোথায় তাড়াহুড়ো করে কাজ করেছিলে? কোথায় সহজ পথ বেছে নিতে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু ত্যাগ করেছিলে? প্রতিটা প্রশ্ন সচেতনতা নিয়ে আসে। সচেতনতা তখন দিশা পেতে পারে। তোমার ভাবনার সঙ্গে সঠিক হও, অস্পষ্ট ধারণার উপর নির্ভর করো না। তোমার সেই স্পষ্ট কাজগুলো লিখে রাখো যেগুলো তোমার অগ্রগতিকে ধীর করেছে। সেই প্যাটার্নগুলো নাম করো। যদি তুমি বেকারভাবে স্ক্রল করো, সেটা লিখে রাখো। যদি তুমি পরিকল্পিত রুটিন ফেলে দাও, সেটা লিখে রাখো। যদি তুমি অকারণে কথা বলো বা নেতিবাচক চিন্তা তোমার আচরণ নিয়ন্ত্রণ করে, সেটা লিখে রাখো। তুমি লজ্জার জন্য এটা করছো না, তুমি ঠিক করার জন্য করছো। ছোট ছোট কাজই অভ্যাস গড়ে তোলে। অভ্যাস হয় পরিচয়। ঠিক করা শুরু হয় এখান থেকে। দেখা যায় না বলে বেশিরভাগ অভ্যাস চালু থাকে। মন যখন বুঝতে পারে কি হচ্ছি এবং বদলাতে কাজ করে, তখনই শৃঙ্খলা গড়ে ওঠে। তোমার দুর্বলতাগুলো বড় সমস্যায় পরিণত হওয়া পর্যন্ত অপেক্ষা করো না। ছোট অবস্থায় সেগুলো নজর রাখো। সহজ অবস্থায় ঠিক করে ফেলো। এতে সেগুলো নিয়ন্ত্রণে থাকে। এতে ভেঙে পড়ার ঝুঁকি কমে যায়। যে ব্যক্তি প্রতিদিন সামলায় তার গভীর মেরামত লাগে না। তার সিস্টেম হালকা এবং কার্যকর থাকে। এটাই নিয়মিত পর্যালোচনার শক্তি। এর মাধ্যমেই মানদণ্ড থাকে উচ্চ এবং দিকটা ঠিক রেখে চলো। নিজের জন্য স্পষ্ট কিছু নিয়ম বানাও, যাতে একটা কাঠামো তৈরি হয়। শুরু করো কয়েকটা মূল কাজ দিয়ে। সেগুলো স্পষ্ট হওয়া দরকার। ঝামেলা করো না। বলো রাত 9টার আগে ফোনটা বন্ধ করতে হবে। ফোন কম ব্যবহার করব বলো না। বলো ঘুমানোর আগে 5টা লাইন লিখতে হবে। জার্নাল করার চেষ্টা করব বলো না। বলো সকাল 7টায় 20 মিনিট ট্রেনিং করতে হবে। আরও বেশি এক্সারসাইজ করব বলো না। পরিষ্কার নিয়ম থাকলে কোনো আলোচনা বা দেরি হয় না। এগুলো তোমার মস্তিষ্ককে শক্ত নির্দেশনা দেয়। সেই নির্দেশনা একটা লাইন হয়ে যায় যা তুমি পার হও না। এটা আচরণের জন্য একটা সংকেত হয়ে যায়। সন্দেহ দূর করে, ইচ্ছাশক্তি মজবুত করে। প্রত্যেকবার যখন তুমি এই নিয়মগুলো মেনে চলো, তখন তুমি নিজের মধ্যে বিশ্বাস তৈরি করো। নিজেকে বিশ্বাস করা শুরু করো।
সেই বিশ্বাসই আসল পুরস্কার। এটা চাপের মধ্যে কাজ করার ভিত্তি। যতবার তুমি নিজের প্রতি প্রতিশ্রুতি রাখো, তত সহজ হয় চাপের সময় শান্ত থাকা। কম হয় বিভ্রান্তি, বেশি হয় স্পষ্টতা। সেই স্পষ্টতাই দ্বিধা কমায়, প্রতিক্রিয়া তীক্ষ্ণ করে, তোমাকে শক্তি নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এই সাধারণ নিয়মগুলো শুধু অগ্রগতির হাতিয়ার না, এগুলো তোমার পরিচয়ের অংশ। প্রতিবার যখন তুমি এগুলো মানো, তুমি নিজের মূল্যবোধ নিশ্চিত করো, নিজের কাছে প্রমাণ করো তোমার মানদণ্ডের গুরুত্ব আছে। এতে মনোভাবের দ্বন্দ্ব কমে যায়। তুমি আর কথার সঙ্গে কাজের মধ্যে বিভ্রান্ত হও না। তোমার নিয়ম সেটা দূর করে দেয়। প্রতিদিন হয় এক ধরনের সচেতন কাজের পুনরাবৃত্তি। এই পুনরাবৃত্তি তোমার চরিত্র গড়ে তোলে। এই ধরনের নিয়ম তোমাকে মুক্তি দেয়, অপ্রয়োজনীয় চিন্তা দূর করে। প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় না তুমি কাজ করবে কিনা, তুমি তো আগেই ঠিক করে ফেলেছ। নিয়ম তো স্থির, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন শুধু কাজ করলেই হবে। ওই কাজটা একটা রিদমে পরিণত হয়, সেটা তোমার পরিবেশ হয়ে যায়, তোমার মানসিক অবস্থা গড়ে তোলে, ভিতরের গোলমালটা শান্তিতে বদলে দেয়। তুমি জানো কি করতে হবে, করো সেটা। এই ভিতরের গঠন তোমার চলাফেরার ধরন বদলে দেয়। তুমি শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও বেশি লক্ষ্যভেদে হাঁটতে শুরু করো। তোমার ভঙ্গিমা উদ্দেশ্যের সঙ্গে মিলে যায়। তোমার পা আর এলোমেলো হয় না, আবেগ বা বিভ্রান্তিতে ভাসে না। তোমার কথা বলার মধ্যে দ্বিধা কমে যায়, কারণ তোমার চিন্তা মজবুত হয়। তুমি কম দেরিতে কাজ করো, কারণ তোমার আধারাধিকার স্পষ্ট। অবিরত দ্বিধার বোঝা উঠে যায়, মনোভাবের টানা পোড়ানের আওয়াজ কমে যায়, চলাফেরায় হালকা লাগতে থাকে, চিন্তায় তীক্ষ্ণতা বেড়ে যায়, উপস্থিতিতে সজাগ থাকো। এই স্পষ্টতা আত্মসম্মান বাড়ায় আর আত্মবিশ্বাস গাঢ়। প্রিন্সিপাল অনুযায়ী কাজ করার ক্ষমতা জোর করে বা চাপ দিয়ে তোমাকে একদিকে অন্যদিকে টেনে নেয় না। যখন জীবন অস্থির হয়, তখন শৃঙ্খলা তোমাকে স্থির রাখে। যখন সবাই আতঙ্কিত হয়, তখন শৃঙ্খলা তোমাকে ধীর হতে এবং মনোযোগ দিতে সাহায্য করে। যখন পরিকল্পনা ভেঙে যায়, তখন শৃঙ্খলা তোমাকে তোমার ভিতরের কাঠামো হারানো ছাড়াই মানিয়ে নিতে দেয়। এটা কোনো ভঙ্গুর শক্তি নয়, এটা ভেঙে না গড়িয়ে বাঁক নিতে পারে। জীবন চাপের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের আকৃতি ধরে রাখতে পারে। এটাই এর শক্তি। এটা তোমাকে একটা নীরব ব্যক্তিগত নিয়ন্ত্রণ দেয়, এমনকি যখন তোমার চারপাশের পরিবেশ অচল থাকে। নিয়ন্ত্রণ। তাই স্টোইকরা শৃঙ্খলার এত মূল্য দিয়েছে। এটা চেঁচায় না, স্বীকৃতির জন্য আকুল হয় না, কিন্তু এটা সবসময় কাজ করে। এটা স্পষ্ট মুহূর্তে, শান্ত শক্তিতে আর অবিচল অগ্রগতিতে নিজেকে প্রকাশ করে। এজন্য শৃঙ্খলার প্রশিক্ষণ স্থায়ী হয়, সফলতার সাথে শেষ হয় না, ভূমিকা বদলালে হারায় না, বয়স বাড়লেও মুছে যায় না। শৃঙ্খলার সব পরিস্থিতিতেই থাকে, দায়িত্ব বাড়লেও, পরিস্থিতি বদলালেও, শক্তি ওঠানামা করলেও শৃঙ্খলা থাকে, অবিচল থাকে। এটা মনোভাবকে কাজে পরিণত করার সুতোর মতো। বাইরের চাপের মাঝে একজনকে স্থির রাখে, প্রতিদিনকে পরিচিত একটা ভিত্তি দিয়ে পরিচয়কে মজবুত করে, বেশি ভাবনা না করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কারণ তোমার মানদণ্ড আগেই ঠিক হয়ে গেছে। এটা তোমাকে ভিতরের বিভ্রান্তি আর বাইরের চাপ থেকে রক্ষা করে। যখন সহজ পথ বন্ধ করতে তোমাকে প্রলুব্ধ করবে, তখন চালিয়ে যেতে সাহায্য করে। শৃঙ্খলাও গভীরভাবে বিচার বিশ্লেষণ করার সমর্থন দেয়। এটা তোমাকে তোমার পছন্দগুলো সততার সঙ্গে দেখতে দেয়। এটা করে অজুহাত ছাড়া ভাবনা সম্ভব। তুমি কঠিন প্রশ্ন করতে পারো, কারণ তোমার ভিত মজবুত, যা উত্তর সামলাতে পারে। ভয় যখন আসে, তখন শৃঙ্খলা কাজের দিকে নিয়ে যায়। যখন চারপাশ গোলমাল, শৃঙ্খলা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলাদা করে। যখন ন্যায় বিচার অসুবিধাজনক বা খরচ সাপেক্ষ মনে হয়, শৃঙ্খলা তোমাকে ঠিক পথে রাখে। এটা আরাম আর নিজেকে প্রতারণার দিকে ঠেলে দেয় না। যখন মাটি তোমার নিজে কেঁপে ওঠে, শৃঙ্খলা তোমাকে সোজা দাঁড় করায়। সন্দেহের সময় শৃঙ্খলা তোমার ভিত্তি, যা তোমার দৃঢ়তা ধরে রাখে। মোচড় খাওয়ার থেকে বাঁচার নিয়ম। তুমি যখন ক্লান্ত, তখন এর ওপর ভরসা করো। যখন পরিষ্কার ভাবনা দূরে থাকে, তখন এর সাহায্য নাও। যখন উদ্দীপনা শেষ হয়ে যায়, তখন এখান থেকেই শক্তি নাও। এটা জোরে চেঁচিয়ে বলে না, ধীরে ধীরে পেছনে দিয়ে কাজ করে। ঝড়ঝাপটা আর শান্তি সবসময় তোমাকে পথ দেখায়। এই ধারাবাহিক কাজ করাই এর শক্তি। এটা এমন একটা ব্যবস্থা যা তোমাকে সামনে নিয়ে যায়, যাই হোক না কেন পরিস্থিতি বদলায়। এটা তোমার ভেতরের গতি, যা কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারে না। এজন্যই প্রতিদিন এটা অনুশীলন করতে হয়, এজন্যই এটা কখনো থেমে থাকতে পারে না। অধ্যায় ৩। জ্ঞান, নিয়মিত চর্চার বিষয়। ধারণা। জ্ঞান শুধু জ্ঞান নয়, সেটা হলো সঠিকভাবে বিচার করার ক্ষমতা। এটা এমন একটা প্রশিক্ষিত দৃষ্টি, যেটা বিভ্রান্তি, ভয় আর আবেগের ভেতর দিয়ে দেখতে পারে। স্টোইকরা তাদের দর্শনের কেন্দ্রে জ্ঞানকেই রাখত, কারণ এটা সব অন্য গুণের পথ দেখায়। জ্ঞানের বাইরে সাহস হয় নির্ভয়ে ঝুঁকি নেওয়া, শৃঙ্খলা হয় কঠোরতা, ন্যায় বিচার হয় অন্ধশাস্তি। জ্ঞান হলো কম্পাস, যা কাজকে সঠিক পথে নিয়ে যায়। স্টোইকরা বিশ্বাস করতেন, জ্ঞান শুরু হয় সচেতনতা থেকে। এটা যে জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণে আছে আর যেগুলো নেই, সেটা বুঝে নেওয়াই আসল। এপিকটেটাস এটা স্বাধীনতার মূল ভিত্তি বলে মনে করতেন।
যদি তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরে যেগুলো সেগুলোই নিজের দায়িত্ব মনে করো তাহলে কষ্ট পাবে। বাহ্যিক ফলাফল, অন্যদের মতামত বা ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তোমার শক্তি নষ্ট হবে আর মন শান্ত থাকবে না। বুদ্ধি এটা আলাদা করে দেয়, কি তোমার কি না। এই স্পষ্টতা তোমার মনের সুরক্ষা করে, এটা তোমার মনোযোগ তীক্ষ্ণ করে, এটা শেখায় কোথায় কাজ করতে হবে। মার্কাস অরেলিয়াস নিজেকে বারবার মনে করিয়ে দিতেন যে এই বিশ্বটা সবসময় পরিবর্তিত হয়, আর জীবন মানে মতামত। এটা কোনো কবিতার কথা ছিল না, এটা একটা পথ প্রদর্শক সত্যি। জীবনের ঘটনা নিজে নিরপেক্ষ, আমাদের ব্যাখ্যাই ওদের গুরুত্ব দেয়। আমরা ঘটনার জন্য কষ্ট পাই না, বরং আমরা যেই বিচার দিই তার জন্য কষ্ট পাই। একজন ধৈর্যশীল ব্যক্তি এই বিচারগুলো পরিষ্কার করার চেষ্টা করে। সে জিজ্ঞেস করে, এটা কি আমার নিয়ন্ত্রণে? আমি নিজের কাছে এর সম্পর্কে কি গল্প বলছি? এটা কি কাজে আসে? এটা কি সত্য? এই প্রশ্নগুলো মানসিক গোলমাল কমায়, যুক্তির জন্য জায়গা তৈরি করে, প্রতিক্রিয়ার বদলে বোঝাপড়া নিয়ে আসে। জ্ঞান কখনো তাড়াহুড়ো করে না, ভালো করে দেখে। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে যায়, সিদ্ধান্ত নেওয়ার আগে অনুভূতিগুলোকে ছাড়িয়ে যেতে দেয়। বুদ্ধিমান মানুষ গরম মেজাজে আসে ধীরে, আর চিন্তা করতে আসে দ্রুত। তারা বুঝে প্রথম ছাপ সবসময় সঠিক হয় না। এপিকটেটাস তার ছাত্রদের শেখাতো, যখন কিছু অশান্তিকর মনে হয় বলো, এটা শুধু একটা ছাপ, অপেক্ষা করো, আমি তোমাকে স্পষ্টভাবে দেখি। এই অভ্যাসটা আবেগপ্রবণ চিন্তাভাবনাকে থামায়, যুক্তি কাজ করার জন্য সময় দেয়। জ্ঞান কারণ আর ফলাফলও দেখে, শুধু বর্তমানকেই দেখে না, পরবর্তী কি আসছে সেটা দেখে। এই কাজে সম্ভাব্য ফলাফলগুলো কি হতে পারে? এই আচরণটা কোন রকম প্যাটার্নে বারবার হচ্ছে? এইটার থেকে ভবিষ্যৎ কেমন হবে? বুদ্ধিমান মানুষ কাজ করার আগে এইসব প্রশ্ন করে। তারা শুধু মুহূর্তের ঘটনা দেখে না, পুরো সিরিজটা ভাবে। এই দীর্ঘ দৃষ্টিভঙ্গি তাদের নিজেই ক্ষতি হওয়া থেকে রক্ষা করে, আফসোস কম হয়, একটা চিন্তাশীল আর পর্যালোচিত জীবন গড়ে তোলে। স্টোইকরা সবকিছু জানে ভান করে না। জ্ঞান মানে নম্রতা, এটা অনিশ্চয়তাকে মেনে নেয়, সীমাবদ্ধতাগুলো স্বীকার করে, বেশি শোনে। কথার চেয়ে কাজ বেশি। সেনিকা বলেছিল, সবচেয়ে অজ্ঞই প্রায় সবচেয়ে নিশ্চিত হয়। বুদ্ধিমান মানুষ সবসময় ভুল ধরিয়ে দেওয়ার জন্য খোলা থাকে। তারা চ্যালেঞ্জ স্বাগত জানায়। যদি তাদের সঠিকভাবে জীবনযাপন করতে সাহায্য করে, তারা ভুল প্রমাণিত হতে চায়। তারা সঠিক থাকার মোহে আটকে থাকে না। তারা সত্যের সঙ্গে মিল রেখে চলতে নিবেদিত। পড়া ছিল এই চেষ্টা প্রক্রিয়ার একটা অংশ। স্টোইকরা ব্যাপকভাবে পড়াশোনা করত। তারা দর্শনশাস্ত্র, ইতিহাস, প্রকৃতি আর মানুষের আচরণ পড়ত। কিন্তু তারা মনের সাজসজ্জার জন্য পড়ত না। তারা বিচারবুদ্ধি তীক্ষ্ণ করতে পড়ত। তারা প্রয়োগ করার জন্য পড়ত। প্রতি পাতা ভাল সিদ্ধান্ত নেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল। জ্ঞান মেমোরিতে জমা থাকে না, সেটা আচরণে প্রয়োগ করা হয়। প্রশ্ন হলো, তুমি কি জানো না, বরং তুমি যা জানো সেটা তোমার কাজকর্মে কিভাবে প্রভাব ফেলে। জ্ঞান বাস্তবমুখীও হয়, এটা দৈনন্দিন জীবনের দিকে তাকায়। প্রশ্ন করে, এই পরিস্থিতিতে আমি কিভাবে কথা বলবো? এই অপমানের জবাব কিভাবে দেব? এই ব্যর্থতাকে কিভাবে নিজের প্রশিক্ষণের সুযোগ হিসেবে ব্যবহার করব? এটা সম্পর্ক, কাজ, বিশ্রাম ও পড়াশোনায় স্পষ্টতা আনে। এটা নীতির দৃষ্টিকোণ থেকে আচরণকে ক্রমাগত পরিশীলিত করার প্রক্রিয়া। এই পরিশীলন মনোযোগ দাবি করে। প্রতিদিন এর প্রয়োগ লাগে, প্রতিটি মুহূর্তেই এর পরীক্ষা হয়। স্টোইকরা সন্ধ্যায় নিজের দিনের ভাবনা করে জ্ঞানকে শক্তিশালী করে। দিনের শেষে তারা তাদের সিদ্ধান্তগুলো দেখে। তারা প্রশ্ন করে, আমি কি করলাম, কি করা উচিত ছিল, আগামীকাল কি করব? এটা দোষারোপের জন্য নয়, এটা শুধরে নেওয়ার জন্য, উন্নতির জন্য। প্রতিদিন শেখার সুযোগ নিয়ে আসে, প্রতিটি ভুল তথ্য দেয়। বুদ্ধিমান মানুষ সেই তথ্য সাবধানে জমিয়ে রাখে, তারা সেটাকে নিজেদের উন্নতির জন্য ব্যবহার করে। বুদ্ধিমান মানুষ তাদের মনকেও রক্ষা করে। তারা ইনপুট নিয়ে খুব সচেতন। গসিপ, আওয়াজ আর ফাঁকা তর্ক এড়িয়ে চলে। যা গুরুত্বপূর্ণ নয় তাতে তারা সময় আর শক্তি নষ্ট করে না। তারা তাদের মনোযোগ রাখে স্পষ্টতা গড়ে তোলার দিকে। যখন পৃথিবী হইচই করে তারা শান্তির খোঁজে, যখন সবাই বিভ্রান্ত তারা মর্ম খোঁজে। তারা নিজেকে গভীরভাবে চিন্তা করার জন্য প্রশিক্ষণ দেয়। এটাই তাদের শক্তিশালী করে তোলে। এটাই তাদের ঠকানো কঠিন করে এবং বিরক্ত করাও আলো কঠিন। জ্ঞান কথায়ও প্রভাব ফেলে। স্টোইকরা নীরবতাকে মূল্য দেয়। তারা দ্রুত বা উদ্দেশ্যহীন কথা বলার বিরুদ্ধে সতর্ক করে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ভালো বোকামি করে কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। এপিকটেটাস বলতেন, কথাবার্তার একটা উদ্দেশ্য থাকা উচিত। সেটা হতে পারে শেখানো, পথ দেখানো বা উন্নতি ঘটানো। অলস কথাবার্তা মনোযোগ কমিয়ে দেয়, গসিপ বিভ্রান্তি ছড়ায়, অভিযোগ মনকে অস্থির করে দেয়। বুদ্ধিমান মানুষ তার কথাকে ঠিক যেমন কাজকে রক্ষা করে তেমনই রক্ষা করে। প্রতিটি শব্দ একটা সিদ্ধান্ত। জ্ঞান বাড়াতে প্রতিদিন প্রশ্ন করার অভ্যাস করে তোলো। তোমার দিনটা শুরু করো একজন গাইডিং প্রশ্ন নিয়ে, 2টা হলে ভালো। উদাহরণস্বরূপ, আজ আমার নিয়ন্ত্রণে কি আছে? বুদ্ধিমান আমি পরবর্তী পদক্ষেপ কি নিত?
কি হবে এই পরিস্থিতিতে সবচেয়ে দরকারি প্রতিক্রিয়া কি হবে? তোমার উত্তর লিখো। দিনের শেষে যা ঘটল সেটা রিভিউ করো। তোমার আচরণ কি তোমার উত্তরের সাথে মিলে? না হলে কেন? তুমি কি মিস করেছিলে? কি পরিবর্তন করবে? একটা জ্ঞানের ডায়েরি রাখো। প্রতিদিন এমন একটা পরিস্থিতি লিখো যা তোমার বিচার বুদ্ধি পরীক্ষা করেছিল। পরিস্থিতিটা বর্ণনা করো, তোমার প্রথম রিয়াকশন, তোমার নেওয়া সিদ্ধান্ত, আর তুমি কি শিখলে। যদি পারো তাহলে স্টোয়িক দর্শনের দৃষ্টিতে পরিস্থিতিটা নতুন করে ভাবো একজন দার্শনিক কিভাবে প্রতিক্রিয়া দিত। তুমি কি ভুল ধারণা পেয়েছিলে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। প্র্যাকটিস করলে চাপের মধ্যে স্পষ্টভাবে চিন্তা করার ক্ষমতা উন্নত হবে। আর ইচ্ছে করে পড়ো। এমন একটা বই বেছে নাও যা তোমাকে ভাবতে বাধ্য করে। একটা দার্শনিক, ইতিহাসবিদ বা চিন্তাবিদকে নির্বাচন করে তার কাজ পড়ো। দ্রুত করো না, ধীরে ধীরে পড়ো। ভাবো কিভাবে ওই ধারণাগুলো তোমার জীবনে প্রয়োগ করা যায়। একটা মূলনীতি নিয়ে পরীক্ষা করো। তোমার শেখার কাজটা সক্রিয় রাখো। শুধু তত্ত্বেই একটে থাকো না, সেটা বাস্তবে নিয়ে যাও। জ্ঞান একা একা গড়ে ওঠে না, এটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এমন কারো সঙ্গে কথা বলো যারা তোমার চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে। ভালো প্রশ্ন করো, প্রতিক্রিয়া নিয়ে ভাবো। তোমার ভুলগুলা গোপন করো না, ওগুলোকে বুঝো। প্রতি সপ্তাহে কম ভুল করার চেষ্টা করো। এই পথটা ধীর কিন্তু মজবুত। এটা এমন একটা চরিত্র গড়ে তোলে যা অস্পষ্টতাকে স্পষ্টভাবে সামলে নিতে পারে। এটা এমন একটা মস্তিষ্ক গড়ে তোলে যা কাজের, স্থির আর সঠিক। জ্ঞানকে ড্রামাটিক হতে হয় না, তার শক্তি থাকে নরম স্বরে। সেটা প্রকাশ পায় প্রতিক্রিয়ার আগে একটু থেমে যাওয়ায়, ধরে নেওয়ার বদলে প্রশ্ন করার মধ্যে, আবেগের বদলে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। এটা নীরব শক্তি, এটা স্থির স্পষ্টতা, আর এটা সবসময় তোমার সঙ্গে থাকে। যে মানুষ চিন্তা করতে চায়। অধ্যায় 4, ন্যায় বিচার, সঠিক কাজ করার দায়িত্ব। ন্যায় বিচার ছিল স্টোয়িক দার্শনিকদের জনগণের গুণাবলী। এটা তাদের বোঝানোর একটা উপায় যে দার্শনিকতা শুধু ব্যক্তিগত না, এটা সামাজিক। একটি সদাচরণপূর্ণ জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কাজ করতে হয়। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, যা মৌমাছির ছাতায় কোনো লাভ আনে না তা মৌমাছির জন্য কোনো লাভ আনে না। স্টোয়িকরা নিজেদের মানব সমাজের একটা অংশ হিসেবে দেখে। ন্যায় বিচার তাদের অবদান রাখার মাধ্যম। এটা তাদের নীতিমালা দিয়ে শৃঙ্খলা গড়ে তোলার পথ। ন্যায় বিচার শুরু হয় ন্যায্যতা থেকে। এটা হলো অন্যদের সঙ্গে যুক্তি আর সম্মানের সঙ্গে আচরণ করার প্রতিশ্রুতি, তাদের অবস্থান, শক্তি বা মতামত যাই হোক না কেন। স্টোয়িকরা আবেগ বা পক্ষপাত থেকে কাজ করে না, তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে। তারা আচরণকে বিচার করে প্রকৃতি, কর্তব্য আর সত্যের সঙ্গে মিল রেখে। জনপ্রিয়তা, অনুভূতি বা সুবিধার ভিত্তিতে নয়। সেনিকা রাগ থেকে সাবধান করতেন, কারণ রাগ বিচারকে অন্ধ করে দেয়। ন্যায়পরায়ণ মানুষ স্পষ্ট থাকার জন্য পরিশ্রম করে। তারা বুঝে যে ন্যায় বিচার ভ্রষ্ট মস্তিষ্কে কাজ করতে পারে না। তারা কঠোরতা এড়ায়, তারা নিষ্ঠুরতা এড়ায়, তারা সঠিকতার জন্য চেষ্টা করে, এমনকি যখন তাদের সংশোধন করতে হয়। অথবা মোকাবেলা করতে গেলে তারা সাবধানে কাজ করে। ন্যায়ের মানে নরম হওয়া নয়, এটা একটা সুশৃঙ্খল দায়িত্ব। এটা হলো নীতিকে প্রয়োগ করার চেষ্টা, এমন সময়েও যখন আবেগ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। ন্যায় মানে সেই দায়িত্ব নেওয়া যেগুলো তোমার বিভিন্ন ভূমিকার সঙ্গে জড়িত। বাবা মা হিসেবে, নেতা হিসেবে, নাগরিক হিসেবে, বন্ধু হিসেবে। প্রতিটা ভূমিকায় কিছু কর্তব্য থাকে। স্টোয়িকরা এগুলোকে সিরিয়াসলি নেয়। তারা সহজ পথ খোঁজে না, তারা ঠিক পথ খোঁজে। তারা খোঁজে কি সাহায্য করে, কি রক্ষা করে, কি উন্নতি করে। ন্যায় মানে উপস্থিত থাকা, মানে এমন কি কেউ দেখুক বা না দেখুক কাজ করা, অর্থাৎ কোনো অভিযোগ না করে দায়িত্ব পালন করা। একজন স্টোয়িক ন্যায় বিচারের জন্য প্রশংসার খোঁজে থাকে না, তারা স্বীকৃতির প্রয়োজন মনে করে না। তারা সাফল্য মাপে নিজের ন্যায়পরায়ণ কাজ দিয়ে, অন্যরা কেমন প্রতিক্রিয়া দিল তা দিয়ে নয়। এপিকটিটা শিখিয়েছেন, প্রত্যেক মানুষকে নিজের কাজ নিজেই বিচার করতে হবে, আর অন্যরা যা বলুক তা তাদের রাখতে দিতে হবে। তুমি যদি ন্যায়পরায়ণভাবে কাজ করো, অন্যদের বিচার গুরুত্বপূর্ণ নয়, কাজ নিজেই নিজের জায়গায় টিকে থাকে। ন্যায়পরায়ণভাবে বাঁচতে হলে নিজের উদ্দেশ্য পরীক্ষা করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এই কাজ করছি সুবিধার জন্য নাকি নীতির জন্য? আমি কি অভ্যাসে করছি নাকি চিন্তা ভাবনা করে? আমি কি, যদি কেউ আমাকে ক্রেডিট না দেয় তবুও এটা করব? এই প্রশ্নগুলো তোমার মনোভাব স্পষ্ট করে। ন্যায় হলো এমন কাজ যা নীতিমালা অনুসারে চলে। এটা এমন আচরণ যা কর্তব্যের নিয়ন্ত্রণে থাকে। এটা সেই গুণ যা চোখে পড়ে। প্রতিদিন ন্যায়ের অনুশীলন করো। ছোট ছোট কাজ দিয়ে শুরু করো। সত্য বলো, যা ধার নিয়েছ তা ফিরিয়ে দাও, যাদের ক্রেডিট পাওয়া উচিত তাদের দাও, অন্যদের সঙ্গে উপস্থিত থেকো। এগুলো হলো শৃঙ্খলার কাজ। এগুলো বিশ্বাস করে তোলে, এগুলো নির্ভরযোগ্যতা তৈরি করে, এগুলো অন্যদের দেখায় তুমি স্থির চিত্ত। গোলমাল আর বিভ্রান্তিতে ভরা একটা জগতে এই স্থিরতা খুবই বিরল। এটা আলাদা করে তোলে। ন্যায় মানে মানুষকে যুক্তির সুবিধা দেওয়াও, মানে বিচার করার আগে একটু থামা, মানে জিজ্ঞেস করা
কি পরিস্থিতি ওই মানুষের কাজকে প্রভাবিত করেছিল? মানে অন্যদের এমনভাবে আচরণ করা যেভাবে তুমি চাও তোমাকে দেখা হোক, যখন তুমি ক্লান্ত, যখন তুমি চাপের মধ্যে থাকো, যখন তুমি ব্যর্থ হয়েছ। এর মানে সব ধরনের আচরণকে মাফ করা নয়, এর মানে দোষারোপ করার আগে গভীরভাবে দেখা। ন্যায় প্রতিষ্ঠা করো একটা কাঠামোর মতো। শুরু করো সততার ভিত্তি থেকে, যোগ করো সৎকারের ফ্রেম, অ্যাকাউন্টেবিলিটি দিয়ে দেওয়ালগুলো শক্ত করো, রক্ষা করো সহানুভূতির ছাউনি দিয়ে ঘর বাঁধো। এটাই এমন একটা জীবন যা দায়িত্ব বহন করতে পারে, এরকম চরিত্র যার ওপর অন্যরা ভরসা করতে পারে। স্টোইকরা বিশ্বাস করত প্রত্যেক মানুষ কায়নাতের একজন নাগরিক, অর্থাৎ তাদের কাজের প্রভাব থাকে, তাদের কথা অন্যদের ওপর ছাপ ফেলে, তাদের সিদ্ধান্ত নিজেদের বাইরে পর্যন্ত প্রতিধ্বনি তোলে। ন্যায় বিচারই সেই সত্যের সম্মান জানানোর উপায়। এভাবেই তারা দর্শনকে শুধু ব্যক্তিগত চিন্তায় নয়, দৈনন্দিন আচরণেও নিয়ে আসে। একজন স্টোইক আদর্শ পরিস্থিতির অপেক্ষা করে না ন্যায় বিচার করার জন্য। তারা যেখানে আছে, যেটা আছে, সেই ভূমিকা নিয়ে কাজ করে। ধরো, ওরা কথোপকথনে সম্মান দেখায়, পারলে সাহায্য করে, সহজে চুপ থাকা যেতেও সত্য কথা বলে। এই ছোট ছোট সিদ্ধান্তগুলো অভ্যাসে পরিণত হয়, অভ্যাসগুলো চরিত্রে গড়ে ওঠে, চরিত্রই প্রভাব ফেলে। লক্ষ্য সম্পূর্ণটা নয়, লক্ষ্য হলো উন্নতি, একটু বেশি ন্যায়, একটু বেশি স্পষ্টতা, একটু বেশি সেবা। এভাবেই ন্যায় প্রতিষ্ঠা পায়, এভাবেই সেটি তোমার স্বভাব হয়ে যায়। এভাবেই একজন স্টোইক পৃথিবীর জন্য ভালো একটা শক্তিতে পরিণত হয়।